কোনো কাজে এলো না হেমন্ত সোরেনের বিরুদ্ধে বিজেপির তথা নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র। ঝাড়খণ্ড বিধানসভার আস্থা ভোটে প্রস্তাবের পক্ষে ভোট পড়ল 47টি, প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ল 29টি। আর মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। বিজেপি ইডির গালে থাপ্পড় মেরে আস্থা ভোট জিতে নিল ইন্ডিয়া। প্রিয় দর্শক, যে স্বৈরাচারী উপায়ে একটি নির্বাচিত সরকারকে ভেঙে ফেলে তাদের প্রধানকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ডে এক নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল তা নিন্দনীয়। দেশ জুড়ে এই নক্কারজনক ঘটনার নিন্দা হয়েছে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূর্ণেন্দু মান্ডি, আদিবাসী এবং মূল নিবাসী অধিকার আন্দোলনের মুখ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লড়াকু নেতা লক্ষ্মীকান্ত হাসদা। আমাদের মধ্যে উপস্থিত আছেন নৃতাত্ত্বিক কাঞ্চন মুখোপাধ্যায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকজন নৃতাত্ত্বিক ইন্দ্রনীল বিশ্বাস। ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে 3 ফেব্রুয়ারি ঝাড়খণ্ড থেকে নির্বাচনী প্রচার 2024 নির্বাচন আসছে। আর খুব সুন্দর করে ঝাড়খণ্ড থেকে এই নির্বাচনী প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। এটা পরিকল্পিতভাবে ঠিক হয়েছে। আর এই 3 তারিখে নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের আগে ওখানকার ঝাড়খণ্ড সরকারকে ভেঙে ফেলতে হবে। ঝাড়খণ্ড সরকারের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে কোনো অজুহাত দেখিয়ে। অনাস্থা প্রস্তাব আনতে হবে তাদের উপরে। আস্থা ভোটে যাতে কিছুতেই জিততে পারে না পারে এই ইন্ডিয়ার প্রতিনিধিরা, তার জন্য ঘোড়া কেনা বেচা করতে হবে। এবং 3 তারিখের আগে বিজেপি পরিচালিত একটি এনডিএ সরকার ঝাড়খণ্ডে গঠন করে মোদীর জয়যাত্রা শুরু হবে, নির্বাচনী জয়যাত্রা। চারিদিকে রব উঠবে মোদি মোদি মোদি। ঠিক তার পরের দিনেই আর এক পল্টু রামের রাজ্যে নির্বাচনী প্রচারে যাবেন আমাদের নরেন্দ্র মোদী এবং সেখানেও পল্টু রাম আস্থা ভোটে জিতবেন। জেতার পরে পল্টু রামের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীকে। নির্বাচনী ঝড় উঠবে 2 রাজ্য থেকে মোদি মোদি মোদি। কিন্তু পাশা উল্টে দিলেন হেমন্ত সোরেন। তা আমার প্রথম প্রশ্ন হচ্ছে পূর্ণেন্দুর কাছে। পূর্ণেন্দু, একটি জমি কেনা বেচার মামলা নিয়ে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জেলখানায় রাখা হয়েছিল। তো এক ইডির মতো এরকম একটি সংগঠন হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করলো, আর আমাদের মানুষরা বলছে মিথ্যে, ফালতু একটা কেসে গ্রেপ্তার করলো। কোনো দোষ না করলে ইডি গ্রেপ্তার করবে কেন? পূর্ণেন্দু। আচ্ছা, আজকের আলোচনায় উপস্থিত গুণীজনদের সবাইকে সংগ্রামী অভিনন্দন ও জোহার জানাচ্ছি। আর যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন তার একটা সহজ উত্তর আমরা অনুসন্ধানের চেষ্টা করব। তবে তার আগে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, যে কোনো কঠিন বিষয় যদি আমাদেরকে অতি সহজে বুঝতে হয়, যেটা আমাদেরকে জানতে হবে তার ব্যাকগ্রাউন্ডের কনটেক্সটটা কি আছে। তো কনটেক্সটটা আমরা জানবো। তবে তার আগে আর ডক্টর আম্বেদকর একটা কথা বলেছেন, একটা কোট করেছিলেন, খুব বিখ্যাত কোট, যেটা আমি সবসময় বলে থাকি, যে তিনি বলেছিলেন এক সময়, দে ক্যান নট মেক হিস্ট্রি হু ফরগেট হিস্ট্রি। তাহলে আমরা ইতিহাসে একটু যাব, ঠিক আছে? এই ইতিহাসটা বুঝতে গেলে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, 2022 সালে হেমন্ত সোরেন তিনি বর্তমানকালে যে কেন্দ্রীয় সরকার আছে তাদের বিরুদ্ধে একটা মন্তব্য করেছিলেন। তিনি করেছিলেন, যে মন্তব্যটা করেছিলেন, তিনি বলেছিলেন যে বিজেপি ট্রাইং টু ডিস্টেবল গভর্নমেন্ট ইন ঝাড়খণ্ড। কেন বলেছিলেন? এটা বলেছিলেন তার প্রধান কারণ হলো, অনেক দিন থেকে আমরা যদি ঝাড়খণ্ডের ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যে ঝাড়খণ্ডের কোনো সরকারই কিন্তু টিকতে পারছে না।
তার টেনিওরটাই কমপ্লিট করতে পারছে না, ঠিক আছে। আর তারই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি বর্তমান কালে, আমরা যদি দেখি যে কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী মন্তব্য করছেন যে তিনি এবছর তিনি নাকি 400টা সিট অর্জন করবেন, ঠিক আছে। তবে যদি আমরা 2023-এর ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব 2023-এই যে তিনি বহু রাজ্যে হেরেছেন, তা বাদেও তিনি এই ধরনের মন্তব্য করছেন কিভাবে? আর তার ইতিহাসটা লুকিয়ে রয়েছে হচ্ছে অপারেশন লোটাসে। অপারেশন লোটাস কি? আমরা যদি বা এই বর্তমান সময়ে যদি আমরা যদি একটু খবর কাগজের দিকে বা নিউজের দিকে চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে কর্ণাটক 2019 সালে, মধ্যপ্রদেশ 2020 সালে, গোয়া 2017 সালে, অরুণাচল প্রদেশ 2016 সালে, বিহার 2017 সালে, মণিপুর 2017 সালে, মহারাষ্ট্র 2022 সালে। এই যে সরকারকে পরিবর্তন করার যে একটা মাস্টার মাইন্ড চক্রান্ত, তারই কিন্তু উল্লেখ করেছিলেন হেমন্ত সোরেন। আর বর্তমান মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, হেমন্ত সোরেনকে নিয়ে যেটা ঘটলো, সেটা আসলে অপারেশন লোটাসেরই একটি বিষয়। আর এই জিনিসটা যদি আমরা আরো ভালো করে বুঝতে চাই, তাহলে আমরা দেখতে পাবো, যদি আমরা দেখি যে 13 পয়েন্ট রোস্টার 2019 সালের যে 13 পয়েন্ট রোস্টারকে নিয়ে যে বিষয়বস্তু উঠে এসেছিল, আবার আমরা দেখতে পাবো AWS রিজার্ভেশন 2019, তাছাড়াও আমরা সিএ বিষয়টা দেখতে পাবো, SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট অ্যামেন্ড যেটা করা হয়েছিল সেটাও আমরা দেখতে পাবো, ফরেস্ট কনজারভেশন অ্যামেন্ডমেন্ট বিল 2023 সালে যে ঘটনাটি ঘটেছিল সেটাকেও এটা কানেক্ট করে আমাদেরকে দেখতে হবে। তার প্রধান কারণ হচ্ছে, যেটা আমি সবসময় বলি, এদের যে ট্যাকটিক সেটা হচ্ছে কি না, ইরোর অ্যান্ড ট্রায়াল অ্যান্ড ইরোর ট্যাকটিক। এরা কি করে সবসময় প্রতিটা বিষয়কে এরা কি করে একটু চালু করলো, তারপরে বর্তমান মুহূর্তে কি পরিস্থিতি হচ্ছে আবার সেটাকে ট্যাকল করা যায় কিভাবে, সেই বিষয়টাকে তারা দেখে, ঠিক আছে। তো বর্তমান মুহূর্তে ভোটের পারপাসে যেগুলো করা দরকার, ঠিক আছে, সেই জিনিসটাই আমরা এই যে ঘটনাটি ঘটলো সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বেশ 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 আমাদের মধ্যে আছেন লক্ষ্মীকান্ত। লক্ষ্মী, এই যে হেমন্ত সোরেন বললেন যে মনুবাদীরা মনে করে আদিবাসীরা হচ্ছে আসলে বনবাসী, এরা সভ্য নয়, কোড আনকোড এই সমস্ত আদিবাসীরা সভ্য সমাজের মানুষের উপরে রাজ করবে, এটা মেনে নেওয়া যায়? এই ঘৃণা থেকেই হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে, এটা হেমন্ত সোরেন বলছেন। তো কি মনে হয় যে আদিবাসীরা আদৌ রাজত্ব করার যোগ্য হয়ে উঠেছে? আজকে উপস্থিত সকলকে সংগ্রামী অভিনন্দন এবং আপনাকে জানাচ্ছি, কারণ এই সময়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে যারা শুনছেন এবং দেখছেন, দেশের আপামর জনগণের কাছে আমি সবাইকেই সংগ্রামী অভিনন্দন জানাবো। দেখুন, এই আদিবাসী বিজেপি সরকার কোনোদিন চায় না ভারতবর্ষে আদিবাসী বলে কোনো জিনিস থাকুক। তারা দীর্ঘদিন ধরে আদিবাসীদের কিভাবে খতম করতে হবে, মানে গোদা বাংলায় বলতে গেলে যে আদিবাসীদেরকে কিভাবে শেষ করবে, তাদের পরিচয়, তাদের কৃষ্টি কালচার সমস্ত কিছু খতম করার অভিযান তারা চালাচ্ছে। সেই জায়গা থেকে যেখানে মিডিয়া বারবার বলতো যে নরেন্দ্র মোদীর ঝড় উঠছে, সেই ঝড়ে সমস্ত রাজ্যকে দখল করার চেষ্টা করছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি এই হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজনৈতিক দল এমন ভাবে তারা নিজেদের এই গর্ব যে আমাদের এই ঝাড়খণ্ড হচ্ছে আবহাওয়া দিশম, সেই রাজ্যটাকে সেখানে মোদীর ঝড় উঠতে দেয়নি কো। সেখানে কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন কিভাবে লড়াই করে ক্ষমতাটাকে দখল করা যায়। আমরা দেখেছি যখনই ক্ষমতায় আসার পরেই হেমন্ত সোরেন বারবার বলেছেন, সবার প্রথম বলেছেন যেটা পূর্ণেন্দু ভাই বলছিলেন, যে আমরা আদিবাসীরা আমরা হিন্দু নয়। পুরো বিজেপিরা আদিবাসীদেরকে হিন্দু বনবাসী বিভিন্ন ভাবে তারা তৈরি করার জন্য আদিবাসীদের সমাজ সংস্কৃতিকে ধ্বংস করার যে চক্রান্ত তারা চালিয়েছে, সেখান থেকে একমাত্র মুখ্যমন্ত্রী, আদিবাসী মুখ্যমন্ত্রী, সেটা আবহাওয়া দিশম আবহাওয়া রাজ যেমন স্লোগান তুলেছেন, তেমন বলেছেন
চোখে চোখ রেখে যে আদিবাসীরা হিন্দু নয়, আদিবাসীদের জন্য পৃথক কোড কলম দিতে হবে, তাদের ধর্মীয় কোড কলম দিতে হবে, এবং তাদের যে সাংবিধানিক অধিকারগুলো আছে যেমন সিএনটি এসপিটি অ্যাক্ট গুলো, সেখানে হেমন্ত সোরেন বারবার বলছেন যে আমাদেরকে যেভাবে এই রাজ্যটাকে যেভাবে তারা শেষ করার চক্রান্ত করছে, সেটাকে আমরা এই সংবিধানের যদি অধিকারগুলোকে আমরা বাঁচাতে না পারি, তাহলে আমরা এই ঝাড়খণ্ডকেও বাঁচাতে পারবো না। আজকে যেমন হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করার পরে যে রাজনৈতিক চক্রান্ত ভাবে শুধু আদিবাসীদেরকে দমাবার জন্য এই অ্যারেস্টটাকে দেখাচ্ছে, আজকে ইডি যদি সত্যি রাজনৈতিক চক্রান্তে নিজেদেরকে তাদের জালে তাদের ইশারায় যদি না চলতো, তাহলে আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারতেন। কারণ আজকে যেখানে শিক্ষা দপ্তর জেলে, যেখানে খাদ্য দপ্তর জেলে, যেখানে ভুরি ভুরি সমস্ত জায়গায় সে দুর্নীতি, সেই জায়গায় এখানে বাংলার কিন্তু মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু লক্ষ্মী দারুণ একটা জায়গায় ধরেছো ভাই। কলকাতা হাইকোর্ট একটি বিশেষ মামলায়, মানে যে তালিকাটি আছে ইডির তালিকায়, তার 1 নাম্বার মানুষকে বাদ দিয়ে 2 নাম্বার 3 নাম্বার মানুষকে অ্যারেস্ট করেছে, সুজয় ভদ্রকে। তা কলকাতা হাইকোর্টের যিনি বিচারক, তিনি বলছেন যে 1 নাম্বার থাকা সত্ত্বেও আপনারা 3 নাম্বারকে অ্যারেস্ট করলেন কেন? 1 নাম্বারের নামটি পর্যন্ত ইডি বলছে না, 1 নাম্বারের নামটি পর্যন্ত ইডি বলছে না। সেখানে হেমন্ত সোরেনের বিরুদ্ধে কি এলিগেশনের পরিপ্রেক্ষিতে তাকে রাতের বেলায় অ্যারেস্ট করতে হলো? লক্ষ্মী, আজকে এটা তো পরিষ্কার, জনগণ পরিষ্কার দেখতে পাচ্ছেন। যেখানে আমরা বারবার বলে থাকি যে যেটা এই বিজেপি সরকার যেটা বলে সেটা করে না, যেটা করে না সেটা বলে। তো আজকে টোটালি আদিবাসীদের খতম করার যে অভিযান তারা চালাচ্ছে, ঠিক সেই রকমই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার জন্য 2024-এ পাখির চোখ করেছে যে আগামী 2024-এ যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসি, এবার কিন্তু আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করব। সেই হিসেবে আমি আজকেই এই 8 ঘন্টা আগে ঝাড়খণ্ড ঘুরে এলাম। ঝাড়খণ্ডে 5 দিন ছিলাম, যেদিন থেকে অ্যারেস্ট হয়েছেন, এবং গতকালকে আস্থা ভোট পর্যন্ত আমি রাঁচিতেই ছিলাম। তো সেখানে দেখলাম যে সমস্ত জায়গায় যেখানে আমাদের এই অ্যাট্রোসিটি অ্যাক্ট এবং আমাদের যেখানে সিএনটি অ্যাক্ট, এসপিটি অ্যাক্টের মতো পেশা কানুন, পঞ্চম তপশিল যেখানে লাগু করার কাজ ছিল, সেখানে না করে প্রত্যেকটা আদিবাসী গ্রামে গ্রামে আমি দেখলাম হনুমান বসিয়ে দিয়েছে। সেখানে সমস্ত আদিবাসীদের যেগুলো জাহের থান আছে, জাহের থানের পাশে পাশে হনুমান মন্দির তৈরি করে দিয়েছে। এবং আজকে পাহাড় যেখানে আমরা ধর্মীয় ভাবে আমাদের আদিবাসীদের ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগ আছে, সেখানে হিন্দুত্বকরণের একটা চক্রান্ত চলছে। তাহলে যেখানে পঞ্চম তপশিল লাগু আছে সেখানে বাস্তবায়িত না করে আজকে কিভাবে সেখানে ঝাড়খণ্ডটাকেই আজকে হিন্দুদের মানে আমাদের হিন্দু সংস্কৃতি সেখানে নিয়ে আসতে চাইছেন, আদিবাসী সংস্কৃতি গুলোকে কেন তারা নষ্ট করার চেষ্টা করছে? মানে আদিবাসীদেরকে খতম করতে গেলে প্রথমে তাদের দরকার তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের কালচারকে নষ্ট করে দাও। সেই কারণে আদিবাসীদের সাংবিধানিক অধিকার না দিয়ে তারা আদিবাসীদেরকে কিভাবে তাদেরকে বনবাসী, জঙ্গলি বলে আখ্যা দেওয়া যেতে পারে, সেটার উপরে বেশি জোর দিচ্ছে। সেই কারণে আমরা এই জঘন্য রাজনীতির জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, এবং এটা পরিষ্কার। আর ইডি যদি স্বচ্ছভাবে কাজ করতে চায়, নিজেদের তাদের যে ধর্মনিরপেক্ষ এবং রাজনৈতিক সর্বদলীয় ভাবে আজকে যদি ভারতবর্ষের মানুষের জন্য কিছু করতে চায়, আমি বলবো নিরপেক্ষভাবে তদন্ত করে আসল দোষীদেরকে তাদেরকে গ্রেফতার করুক। বেশ বেশ, আমি কাঞ্চনদার কাছে আসবো। কাঞ্চনদা, এই হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার ঠিক আগে গদি মিডিয়া, একে মোদি মিডিয়া বলা ভালো, এরা কিন্তু আগে থেকেই জেনে গেছে যে হেমন্ত সোরেন অ্যারেস্ট হচ্ছে, এবং সারা দিন ধরে তারা উল্লাস করেছে। সন্ধেবেলায় সুধীর চৌধুরী দারুণ উৎসাহ নিয়ে বলতে শুরু করে,
हेमंत सोरेन अच्छा लाइफस्टाइल के अच्छा लाइफस्टाइल के आदत हो गया, প্রাইভেট প্লেনে চড়েন, বড় বড় গাড়িতে চড়েন, কিন্তু আজকে রাত ওর জন্য এমনই হবে যেমন 20-30 সাল আগে জঙ্গলের আদিবাসীদের মতো হবে। আজকের এই রাত হেমন্ত সোরেনের জন্য খুব মুশকিলের রাত। আসলে যেটা করলো সুধীর চৌধুরী সেটা হচ্ছে যে সবর্ণ সমাজের মধ্যে আদিবাসী, মূল নিবাসী, এই অ্যাবরিজিনাল মানুষদের জন্য যে ঘৃণাটা রয়েছে সেই ঘৃণাটা উগড়ে দিল সুধীর চৌধুরী। এরা নিজেদের সিভিলাইজড মানুষ হিসেবে মনে করে। কি বলবেন, এই ঘৃণা প্রশ্ন করেছে যে पता नहीं इतना नफरत कहां से आता है इन लोगों को, आदिवासी को, मूल निवासी को, हमारे दलित पिछड़े समाज को ऐसा बोल सकता है। এই নফরত কোথায় থাকে কাঞ্চন দা? কি করে ভাবতে পারে যে এরকম এখনো আদিবাসীরা জঙ্গলেই থাকবে সুধীর চৌধুরীদের মতো মানুষেরা? কাঞ্চন দা। হ্যাঁ শরদিন্দু, একটা ভালো প্রশ্ন তুলেছো এবং আমি একটু আগে পূর্ণেন্দু যে কথা বলছিল সেইটা আমি আবার রিপিট করব। ইতিহাস জানা দরকার। যে ইতিহাস জানে না সে নিজেকে জানে না, নিজে কোথায় দাঁড়িয়ে আছে সেটা জানে না। এই যে ইতিহাসটা, এটা কিছু নতুন নয়। মনুবাদকে অনেকে গালাগালি দেয়, কিন্তু একটু যেটা দরকার সেটা হচ্ছে মনুসংহিতা বইটা পড়া। বাংলা অনুবাদ পাওয়া যায়, হিন্দি অনুবাদ পাওয়া যায়, একটু পড়লে বোঝা যায় যে এই ঘৃণার চাষ শুরু হয়েছিল কত আগে। সেখানে আদিবাসীদের উল্লেখ পর্যন্ত আসছে না। 4 বর্ণের মধ্যে শূদ্রদের সম্পর্কে যা বলা হচ্ছে তাদের কৃতদাস বলা হচ্ছে শূদ্র কখনো স্বাধীন হতে পারে না, সে কারুর না কারুর কৃতদাস বা কৃতদাসী। তার সম্পত্তির অধিকার নেই, তার পরিবারের ওপর তার কোনো অধিকার নেই, সে তার প্রভুর ফেলে দেওয়া খাবার খাবে, ফেলে দেওয়া জামা কাপড় পরবে। এই যাদের অবস্থা, এই মনুবাদীদের, সেখানে বোঝাই যায় যে বর্ণ সমাজের বাইরে যে আছে, যে আদিবাসী সমাজ, তার সম্পর্কে তার ধারণাটা কিরকম। আজকে এরা রামায়ণকে ব্যবহার করে যে আদিবাসী সমাজ রামায়ণে এসেছে ঠিক আছে, কিন্তু রামায়ণে কিভাবে এসেছে, কতটা সম্মান দিয়ে এসেছে সেটাও তো দেখা দরকার। তো সেইটা একটা ব্যাপার। এবার যদি আমরা খুব সাম্প্রতিক সময় চলে আসি, তাহলে আমি দুটো লেখার প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই ইতিহাসটা বোঝানোর জন্য। একজন হচ্ছেন জিএস ঘুরে, বোম্বে ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি এক জায়গায় বলছেন যে ইন্ডিজিনাস, ট্রাইবাল মানে আদিবাসী, মূল নিবাসী, এদের সম্পর্কে বলছেন যে এরা যে যাই ধর্ম পালন করুক, যাই তাদের সংস্কৃতি হোক, তারা আসলে হিন্দু। এই ঘুরে সাহেব হচ্ছেন দক্ষিণপন্থীদের কি বলে ওকে, বিদ্বজ্জন। তিনি ওদের গুরু এবং তিনি ওদের পথ দেখাচ্ছেন যে কি করে আদিবাসী সমাজকে হিন্দু বানাতে হবে। বলছেন এরা সবাই হিন্দু, কেউ সবটা শিখেছে, কেউ সবটা শেখেনি, ওই শিখে নিয়ে ওরা বাকিটা হিন্দু হয়ে যাবে। একটা উনি প্রোগ্রাম বানিয়ে দিচ্ছেন। সেই মোটামুটি সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক সুন্দরবনের আদিবাসীদের নিয়ে একটা বই লিখছেন ইংরেজিতে। সেই বইয়ের নাম হচ্ছে দ্য বুনাজ অফ বেঙ্গল, বাংলা বুনো সমাজ। কেননা এই সবর্ণ সমাজ, বনবাসী বলছে এরা, চলতি কথায় সবর্ণ সমাজ বুনো বলছে, এবং সেই সবর্ণ সমাজের প্রতিনিধি নৃতাত্ত্বিক অধ্যাপক, তিনি তাদের বিষয়ে বই লিখছেন বুনাজ অফ বেঙ্গল। এই অপমান এতদিন পর্যন্ত চলছে এবং কেউ উঠে দাঁড়িয়ে মাথা সোজা রেখে বলেনি যে আমরা দুঃখিত,
আমরা লজ্জিত, এই জিনিস শিক্ষিত মানুষ করেছে, আমরা এদের শিক্ষিত মনে করি না, এটা বলার ক্ষমতা দেখায়নি। যাই হোক, ওই মনু থেকে শুরু করে জিএস ঘুরে এদের শিক্ষায় শিক্ষিত হয়ে যখন আদিবাসী মূল নিবাসী সমাজের জন্য আরএসএস কাজ শুরু করলো, তখন তার সংগঠনের নাম দিল বনবাসী কল্যাণ আশ্রম। সেই ইতিহাস আমরা সবাই জানি। আমার মনে যে প্রশ্নটা উঠেছিল সেটা হচ্ছে, এরা যখন মাননীয়া দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করলো, তখন তাকে কি ভাষায় বর্ণনা করবে? এরা কত বড় চালাক এবং ধূর্ত সেই দিন বোঝা গেল। মাননীয়া দ্রৌপদী মুর্মু সম্পর্কে কোথাও আরএসএস এবং তাদের লেজুর এই বিজেপি বনবাসী শব্দ ব্যবহার করলো না, আদিবাসী বলল। আমি ফেসবুকে প্রশ্ন করেছিলাম যে এই আরএসএস এবং তার মানে সংঘ পরিবার যাদের বলা হয়, তাদের অভিধানে আদিবাসী শব্দ আছেই তো প্রথম আমরা জানতে পারলাম যখন মাননীয়া দ্রৌপদী মুর্মুকে ওরা রাষ্ট্রপতি পদপ্রার্থী করলো, তখন আদিবাসী শব্দটা ঝোলা থেকে বেরোলো, তার আগে কখনো তো বলেনি। এবার আমরা যদি মূলে যাই, সেটা হচ্ছে যে এই শব্দটা ব্যবহার এলো কোথা থেকে, কি তাহলে তাদের ধারণা আদিবাসী সমাজ সম্পর্কে, এবং আজও আদিবাসী সমাজে দাঁড়িয়ে এরা কি করে তাদের একেবারে প্রাতিষ্ঠানিকভাবে তাদের বনবাসী বলার হিম্মত দেখায়। ঠিক মূল প্রশ্নটাতে আমি ফিরে যাই শরদিন্দু, সেটা হচ্ছে যে এই ঝাড়খণ্ডের রাজনীতি বিজেপি ক্ষমতায় দখল করতে পারলো কিনা, অপারেশন লোটাস করতে পারলো কিনা, আমার মনে হয় যে আমাদের আলোচ্য বিষয় সেটা নয়, সেটা মূল ইস্যু নয়। হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে একটা জমির মামলায়, এবং আমার মনে হয় যে এই জমি কথাটা এখানে খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই পুরো বিষয়টার মূলে আছে জমি, জমি দখল, আদিবাসীর জমি জঙ্গল দখল, এবং সেখানে কর্পোরেট ঢোকানো, শিল্পপতি ঢোকানো, যেখানে এমন সরকার আছে যারা আদিবাসীর স্বার্থ রক্ষা করে, সেখানে তারা এটা করতে পারেনি। যেমন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে একেবারে পারেনি তা নয়, কেননা এখানে বিভিন্ন ধরনের সরকার এসেছে গেছে এবং তারা বিভিন্ন সময় সক্রিয় হয়েছে জমি দখল করার। ওড়িশার নিয়মগিরিতে কি হয়েছিল আমরা ভুলে যাইনি, আদিবাসীদের জন্য পবিত্র একটা জায়গা, সেটাকে স্রেফ ওই তারা খনিজ পদার্থ বার করবে বলে কোম্পানির হাতে বেচে দিচ্ছিল, এবং তারা দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে সেখানটাতে প্রতিরোধ গড়ে তুলেছিল। নিয়মগিরি হাতের বাইরে যেতে পারেনি, এরা দখল নিতে পারেনি, কিন্তু বস্তারে নিয়েছে। বস্তারে একের পর এক বিভিন্ন ধরনের সরকার এসেছে যারা মিথ্যে কথা বলেছে, আদিবাসী স্বার্থ দেখেনি, এবং সেখানে এই একটার পর একটা খনি যে তৈরি হয়েছে জঙ্গল শেষ করে এবং জমি চিরকালের মতো শেষ করে, তারা তলার খনিজ পদার্থ তুলে নিচ্ছে, এখনো নিচ্ছে, এবং সেই জমি চিরকালের মতো বন্ধা করে দিয়ে চলে যাচ্ছে সেখান থেকে, এবং এইগুলোর দিকে তাদের নজর। যদি আজকে জানা যায় যে দিল্লি শহরের নিচে মাটি খুঁড়লে সোনা পাওয়া যাবে, এরা দিল্লি শহর খুঁড়বে? কিন্তু এরা আদিবাসী গ্রাম সরিয়ে জঙ্গল কেটে এরা সেখানে খনি বানাবে, এরা সেখানে কারখানা বানাবে। এই হিম্মত এরা পায় কোথা থেকে? সরকার নিজে বলছে, তার আইন বলছে যে যে অঞ্চলে এই ধরনের কাজ হবে সেইখানকার মানুষের সঙ্গে, যেখানে যাদের হিস্সেদারি আছে সেই জমিতে, যে সেই জঙ্গলে, তাদের অনুমতি ছাড়া এরা এই ধরনের কাজ করতে পারে না। কি হচ্ছে? রাতারাতি তাদের গ্রামকে গ্রাম সরিয়ে দিচ্ছে, কিছু লোক যারা প্রতিবাদ করছে নিখোঁজ হয়ে যাচ্ছে, এবং তারপরে নানা ধরনের গল্প তৈরি হচ্ছে, যেরা এই ছিল ওই ছিল, জঙ্গল পার্টির লোক ছিল, ওরা জঙ্গলে চলে গেছে, পুলিশের সঙ্গে এনকাউন্টারে মরে গেছে, ইত্যাদি ইত্যাদি গল্প তৈরি হচ্ছে।
মূল বিষয়টা কিন্তু ওই জায়গা থেকে না দেখলে আমরা খুব ভুল করব। সেটা হচ্ছে যে এমএলএ কেনা বেচার গল্প এটা নয়। গল্পটা হচ্ছে শেষ পর্যন্ত ক্ষমতা হাতে পাওয়া, যে ক্ষমতা হাতে পেলে এরা আদিবাসী মূল নিবাসী মানুষের, মানে সাধারণ মানুষের, আমি আরো জেনারেল করে বলবো, সাধারণ মানুষের জমি এবং জঙ্গলে হাত দিতে পারে। তার জল এলাকা, যার উপরে তার জীবিকা, তাতে হাত দিতে পারে, সেই চেষ্টাটা এরা চালিয়ে যায় একটার পর একটা অঞ্চলে। ঠিক ঠিক যেখানে এরা করে ফেলেছে এখানে ওই হনুমান ঝান্ডা উঠছে, আর যেখানে করতে পারেনি লুকিয়ে চুরিয়ে গিয়ে জাহের থানের পাশে একটা মূর্তি তৈরি করছে, একটা মন্দির বানাচ্ছে। এই জমি অধিগ্রহণ করে ব্যাপক সংখ্যক মানুষকে উচ্ছেদ করা হয় এবং তার বিরুদ্ধে একজন লোকাল রাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেহ তিনি করেছিলেন সেই বস্তার থেকে। আপনাকে এবার প্রথম আমি একটু উদাহরণস্বরূপ বলি যে আজকের যে মণিপুরের গন্ডগোলটা দেখছেন সেটা কিন্তু মেইতি বনাম কুকি কিংবা মেইতি বনাম কুকি নাগা এদের নয়। আপনাকে তার পিছনে আরেকটু পিছনে যেতে হবে। এইটা হচ্ছে আদানি গ্রুপের সঙ্গে ভারত সরকারের একটি চুক্তি হয়। এটা হচ্ছে 2019 সালে। আমার কাছে সেই ডকুমেন্ট রয়েছে, কারণ আমাকে যেহেতু এই জমি অধিগ্রহণ এবং এই সব সংক্রান্ত বিষয়ে একটু খবরাখবর রাখতে হয়। সেই চুক্তি অনুসারে যে মিনারেলস গুলো পাওয়া যায়, যে অঞ্চলটা, সেটা হচ্ছে পার্বত্য মণিপুর। যে পার্বত্য মণিপুরের অংশটা দিয়েই আজকে আমি হেমন্ত সোরেনে আসতে চাইছি। যে পার্বত্য মণিপুর অঞ্চলে কি পাওয়া যায়, যেটা আভা পাওয়া যায়, অভ্র পাওয়া যায়, এবং যেটার একটা সন্ধান পাওয়া গেছে যে ভারতবর্ষের সবচাইতে বৃহত্তর লিথিয়াম ব্লক, যেটা কয়লা ব্লক পাওয়া গেছে দেউচক পাচামিতে, ঠিক সেরকম একটা লিথিয়াম। এটা এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষে যত ব্যাটারি তৈরি হয় তার জন্য লিথিয়াম আমাদের কিনতে হয় চীনের কাছ থেকে, এবং আমরা সেইটা কিনে বাংলাদেশকে দিই। হ্যাঁ, আমরা দুপক্ষের মুনাফা লোটার চেষ্টা করি, এবং সেই লিথিয়াম পাওয়া গেলে ভারত সর্বশক্তিমান হবে। এটা হচ্ছে মূল কথা। এবার ওই মণিপুরের আন্দোলনটা তৈরি করা, একেবারে বিস্তৃত তৈরি করা, কারণ মণিপুর কিন্তু একটা বিজেপি স্টেট। আমি কম্পারিজন করছি ঝাড়খণ্ড এবং মণিপুরের, যেখানে বিজেপি শাসিত সরকার, সেখানে প্রতিদিন মারা যাচ্ছে, এবং এমন ভাবে মারা যাচ্ছে যে খবর মূল যে মেইন স্ট্রিম মিডিয়া সেটা দেখাচ্ছে না। এইবার আমি আসি আপনার প্রসঙ্গে আসার আগে, লক্ষ্মীকান্ত বাবু একটা কথা বললেন। আপনাকে প্রথম কথাটা বুঝতে হবে যে এই যে ভারতীয় জনতা পার্টি, তার যে মাথা সংঘ, সেই সংঘের মস্তিষ্কটাকে আগে বুঝতে হবে। আপনি যদি এই মস্তিষ্কটাকে না বুঝতে পারেন তাহলে আপনার এই লড়াই করাটা ব্যর্থ হয়ে যাবে আমার মনে হয়। সেই পরিপ্রেক্ষিতে আমি একটু সামান্য কথা বলি। 1947 সালের 14ই আগস্ট, মানে 15ই আগস্টের আগের দিন, দি অর্গানাইজার, তখন এখনো দি অর্গানাইজার আপনি অনলাইনে পাবেন, দি অর্গানাইজার আরএসএস এর পত্রিকা, সেই দি অর্গানাইজারে একটি আর্টিকেলটা লিখেন সাভারকার। তার প্রথম কথাটা হচ্ছে, তিনি পরিষ্কার বলেছিলেন এই তিনটে রঙের পতাকা আমাদের দেশের পক্ষে হানিকারক। এইবার আমি আপনাকে একটা বই থেকে পড়ছি। এক ভদ্রলোক গত 45 বছর ধরে লড়ে যাচ্ছেন এই বিরুদ্ধে, ডক্টর শামসুল ইসলাম। উনি বলেছিলেন এই সব বইগুলো যদি তুমি বাংলায় অনুবাদ করতে পারো, কিন্তু আমার পক্ষে সত্যি কথা শরীর দেয় না বলে আমি একটা জায়গায় পড়তে চাইছি, যেখানে আপনাকে মাথাটা বোঝার জন্যে কারা কিভাবে কাজ করছে। সেখানে হিটলারকে তারা আইডিয়ালাইজ করেছে, এবং আজও পর্যন্ত দেখবেন যে ওদের যে স্যালুটেশন, মানে আপনারা যদি আরএসএস এর সংঘের কোনো স্যালুটেশন দেখেন, এটা পুরোপুরি নাজি জার্মানির যে সৈন্যদের স্যালুটেশন একই রকম ভাবে। সেখানে যেটা লিখছে গোলওয়ালকার, উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড এ
সেখানে আমি একটু বাংলা তর্জমা করেই বলছি, জার্মান জাতি এখন প্রভূত উন্নতি সাধন করেছে। এটা হচ্ছে 1939 সাল, এবং ওরা দেখিয়ে দিয়েছে যে জাতি, ওদের কাছে রেস, জাতির খাঁটিত্ব কতটা, পিউরিটি কতটা, এবং ওরা জিউসদের প্রতি যেভাবে ব্যবহার করে নিজের জাতির স্বাতন্ত্রতা বজায় রেখেছে, সেটা প্রতিটি ভারতবাসীর, প্রতিটি হিন্দুস্তানের শেখার দরকার। নাম্বার 1। এবার আসছি একটি আর্টিকেলের প্রতি। এই আর্টিকেলটা লিখেছেন একজন ইতালিয়ান ভদ্রমহিলা, লিঙ্গুইস্টিক্সের, কিন্তু তিনি এই আর্টিকেলটা প্রকাশ করেন হচ্ছে 2000 সালে। এই আর্টিকেল উনি এই পুরোটা লিখেছিলেন ইটালিয়ান ভাষায়। হিন্দুত্ব ওয়াজ ফরেন টাই আপ ইন 1930s। আমি আপনাদের শুধু মাথাটা বোঝানোর জন্য বলছি। সেখানে মুঞ্জে দেখা করেছিলেন। এইটাতে পুরোপুরি আছে যে মুঞ্জে, ডক্টর মুঞ্জে, যিনি একজন অন্যতম মাথা, তিনি গিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে দেখা করতে, এবং এইটার উপরে এই ভদ্রমহিলার নাম হচ্ছে মার্জিয়া ক্যাসোলারি। এর একটা বই আছে, আপনারা চাইলে আমি সেই বইটার PDF এবং বইটা পরে পাঠিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। আসলে যতক্ষণ না আপনি এই হিন্দুত্ববাদীদের মাথাটা বুঝতে পারছেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না এরা কি চাইছে। এবার আসি মূল কথায়। আপনার যে প্রশ্নটা হচ্ছে যে, প্রথম কথাটা হচ্ছে শরদিন্দুদা বললেন যে এরা আদিবাসী। প্রথম কথাটা হচ্ছে আদিবাসী এই শব্দটাতেই আমার ভীষণ ব্যক্তিগতভাবে আপত্তি আছে। মূল নিবাসী যারা প্রথমে এসছিল, সেই মূল নিবাসী হিসেবে আমরা এখনো জেনেটিক্যালি সেই মেসোপটেমিয়া থেকে যারা এসছিল, তাদের জিন এখনো মাইটোকন্ড্রিয়াল DNA-তে আমরা এখনো বহন করি। সভ্য কনসেপ্টটা, এই যে আপনি বললেন সিভিলাইজড আনসিভিলাইজড, এই সভ্য কনসেপ্টটাই হচ্ছে ইউরোপের দান। তার মানেটা কি, আমাদের যে সমাজ, যে ধরুন যেটা এখনো পর্যন্ত আলোকপ্রাপ্ত হয়নি, একেবারে গ্রাম প্রান্তরে রয়েছে, যেখানে আমি নিজে যেহেতু ফিল্ড ওয়ার্ক করি, আমি জানি তার কোনো জেনারেশনই লেখাপড়া শেখেনি, তাহলে কি আমি তাদের বলবো তারা অসভ্য? আমার মূল প্রশ্নটা অসভ্য কিনা। কিন্তু আপনাকে যদি দেখতে হয়, আপনাকে শিখতে হবে তার কাছ থেকে যে কিভাবে একটা জিনিস তৈরি করে, যে টেকনোলজিটা আজকে হাজার হাজার বছর ধরে রয়েছে। প্রায় যদি হিসেব করা যায় তাহলে 4000 বছর, 4000 বছর ধরে এই টেকনোলজি তারা ব্যবহার করে আসছে এখনো, এবং সেটা আমাদের শেখাতে পারে। এবং আমাদের আজকে যে মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজি, তারা অতটা প্রিসিশন দিয়ে ওই রকম ভাবে পাথর কেটে একটা জিনিস বানাতে পারবে না। তার মেজারমেন্ট নিতে হবে, তার ব্যাসার্ধ, ব্যাস, লেংথ, হাইট মাপতে হবে, পেন্সিল দিয়ে লিখতে হবে। ওদের কাছেও সব কিছু ব্যাপার নেই, ওরা ছেনি দিয়ে কাটতে শুরু করলো, তারা কাটতে শুরু করেছে। তার মানে তারা কারা? তাতে আপনি তাহলে সভ্য কাকে বলবেন আর অসভ্য কাকে বলবেন? 1999 সালে গ্রাহাম স্টেনসকে উড়িষ্যায় পুড়িয়ে মারা হয়েছিল তার সন্তান সহ। তখনও কিন্তু আসেনি। কে ছিল দল? বজরং দল। 1925 সালে তৈরি এই রাজনৈতিক পার্টি, আসলে রাজনৈতিক পার্টি, এবং অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট বলেছেন বিশ্বের বৃহত্তম সন্ত্রাসবাদী দল। আমি এটা কোট আনকোট বলছি, সন্ত্রাসবাদী, এবং দায়িত্ব সহকারে বলছি। তারা বলেছেন সন্ত্রাসবাদী দল, তার কারণ তার অ্যাক্টিভিটিস। মূলত এদের মূল টার্গেট হচ্ছে সমস্ত জায়গায় হিন্দু তৈরি করে জমি দখল করা, সেটাকে বিপণন করা, এবং সংবিধানটাকে পুরোপুরি বদল করে দেওয়া। যে সংগঠন শুধু হিন্দুত্বের কথা বলবে। ईडी, सीबीआई, इनकम टैक्स, जिनको देश के विशेष और काफी संवेदनशील व्यवस्थाएं कही जाती है, जहां करोड़ों रुपया, 12 लाख 14 लाख करोड़ रुपया डकार कर इनके
सहयोगी विदेश में जाके बैठे हैं, उनका एक बाल बाका करने का औकात इनके पास नहीं है। এখানটায় যে মুখ্য বস্তু, যে বিষয়বস্তুটাকে আনা হয়েছে সেটা হচ্ছে জমি। ঠিক আছে? আদিবাসীদের কাছে জমি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাকে অন্যান্য বিষয় যেমন টাকার ঘোটালা বা এটা ওটার ঘোটালাও হতে পারত, কিন্তু এখানে যে বিষয়টা আনা হয়েছে এবং যেভাবে হেমন্ত সোরেন এটাকে রিপ্লাই দিয়েছেন, যদি থাকে যে জমির কাগজ, তাহলে সেটা আমাকে দেখানো হোক। কেন জমি? প্রশ্ন আসবে কেন জমি? কারণ আমরা যদি একটু ইতিহাসের পরিপ্রেক্ষিতে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো 1855 সালের সাঁওতাল বিদ্রোহ হোক অথবা মুন্ডা বিদ্রোহ হোক, সেখানে জমি একটা বিশাল বড় বিষয়বস্তু। আবার 2014 সালের যদি আমরা ঝাড়খণ্ডের ইতিহাসটা তুলে দেখি, আমরা দেখতে পাবো রঘুবর দাস সরকার যখন সিএনটি এসপিটি অ্যাক্ট পরিবর্তন করার চেষ্টা করছিলেন, তখন কিন্তু পাথলগড়ি মুভমেন্ট সেখানে একটা হয়েছিল, সেটাও কিন্তু জমিকে কেন্দ্র করে। অর্থাৎ জল, জঙ্গল আর জমি, এই জমি এটা আদিবাসীদের জীবনে একটা অতপ্রত বিষয়বস্তু। এইবার যদি কোনো মানুষকে খারাপ সাজাতে হয় এবং 2024 সালের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতে হয়, সেটা কি বিষয়টা নিয়ে উঠবে? সেটা অবশ্যই উঠবে জমিকে নিয়ে। अध्यक्ष महोदय, जब राजनीतिक रूप से ये नहीं सकते हैं तो ऐसे ही बैकडोर से हमला करते हैं, पीठ पर हमला करते हैं। अध्यक्ष महोदय, मैं आंसू नहीं बहाऊं, आंसू वक्त के लिए रखूंगा। आप लोगों के लिए आंसू का कोई मतलब नहीं। आदिवासी दलितों का, पिछड़ों का, आदिवासी के आंसुओं का कोई मोल नहीं। वक्त आने पर हम इनके एक एक सवालों का जवाब और एक एक इनके षड्यंत्र का जवाब वक्त आने पर बड़ी माकूल तरीके से दिया जाएगा। ইন্দ্র ফ্যাসিবাদী জার্মানির কথা বলছিল এবং ইটালির কথা, তখন আমার একটা জিনিস মনে হচ্ছিল, সেটা হচ্ছে এই যে শক্তি, ও একটা ভালো কথা বলেছে, এর মস্তিষ্কটা বুঝতে হবে। এর মস্তিষ্কে দুটো জিনিস আছে, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা সাধারণ মানুষকে বুঝতে হবে এবং যে বুঝেছে অন্যকে বোঝাতে হবে। সেটা হচ্ছে এদের একটা লক্ষ্য আছে, ক্ষমতা এবং চূড়ান্ত ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার, যেখানে কোনো বিরোধী স্বর থাকবে না। এবং এইটা পাওয়ার জন্য যেটা আছে সেটা হচ্ছে কিছু কৌশল, যেটা নেই সেটা হচ্ছে নীতি, নীতিহীন কৌশল। এবার ওই জায়গাটা থেকে আসি, যেটা আলোচনা হচ্ছিল যে হিটলারের সমর্থক, লেখা পড়লে বোঝা যাচ্ছে। হিটলার যখন ইহুদি মারছে তখন এরা বলছে যে জার্মানরা ইহুদিদের যা করছে ভারতের মুসলমানদের তাই করতে হবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে হবে। তাহলে কি আমরা বুঝবো যে এদের নীতি হচ্ছে ইহুদি বিরোধিতা? আজকে যখন ইসরায়েল বোমা ফেলছে প্যালেস্টাইনে, তখন এরা ইহুদি সমর্থক, মুসলিম বিরোধী। এটা কৌশল, এটা নীতি নয়। তুমি দেখো নীতির কোনো নির্দিষ্টতা নেই এদের। এরা তখন তাকে সাপোর্ট করে, কেননা এদের লক্ষ্য হচ্ছে সেইটা যে রাষ্ট্রশক্তি হাতে থাকবে এবং বিরোধী বলে কেউ থাকবে না, এবং বিশেষ করে মাইনরিটি, সংখ্যালঘু বলে কেউ থাকবে না, দলিত বলে কেউ থাকবে না, আদিবাসী বলে কেউ থাকবে না। হয় তুমি আমার পক্ষে আছো অথবা তুমি নেই। আর্জেন্টিনায় যখন একটা ইলেকশনের পরে একটা লিবারেল লেফট সরকার ক্ষমতায় এসেছে, সেই সময় তাদের উত্তর আমেরিকার বড় দাদার সাহায্য নিয়ে এবং প্রচুর টাকা নিয়ে একটা ফ্যাসিস্ট শাসন কায়েম হয়, মিলিটারি শাসন। এবং সেই সময় তারা যেটা করে
একটু লক্ষ্য রাখো, এদের টার্গেট কিন্তু তার থেকে খুব দূরে নয়। এই নীতিহীন ক্ষমতাবানদের টার্গেট যা হয়, কৌশল যা হয়, সেটা হচ্ছে রাজনীতি বিরোধী শূন্য। রাজনীতি নেই, মিলিটারির হাতে ক্ষমতা, অর্থাৎ চূড়ান্ত রাষ্ট্রশক্তি তার ক্ষমতা দেখাবে। ভোট নেই, বিরোধী পক্ষ বলে কিছু নেই, এবং যে ছেলে ছোকরারা, বিশেষ করে যুব সমাজ এবং ছাত্র সমাজ কিছু কোথাও শব্দ করছে, কথা বলছে, তাদের ওরা বলেছিল দুটো অপশন দিচ্ছি তোমাদের, সুটকেস অর কফিন। সুটকেস তোলো, দেশ থেকে চলে যাও, যেখানে খুশি বিদায় হয়ে যাও, অথবা কফিন, মোড়ে কফিনে ঢোকো। সর্বত্র এই নীতিহীন কৌশলবাদী লোক যারা ক্ষমতার খোঁজে ঘুরছে, তারা এইভাবেই কাজ করে। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে, বোঝাতে হবে। তোমার প্রশ্নটা ছিল সাধারণ মানুষ কি করবে। তাকে এটা বুঝতে হবে, তাকে বোঝাতে হবে যে এই হাতের লাগামটুকু বেরিয়ে গেলে, এ যদি বেলাগাম হয়ে যায়, আমার অস্তিত্ব থাকবে না। আবার ওই মনুর যুগ, আমি কৃতদাস। হিটলারের যুগ, আমার শেষ পরিণতি গ্যাস চেম্বার। গ্যাস চেম্বার এবং বিকৃত মানসিকতার একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যেসব কনসেন্ট্রেশন ক্যাম্পে গ্যাস চেম্বারে এরা মানুষ মারত, সেই জায়গা থেকে কিছু শিল্পকর্ম পরে বাইরে এসেছে। মানুষের চামড়া ছাড়িয়ে টেবিল ল্যাম্পে শেড করা হয়েছে এবং তার উপরে ছবি আঁকা হয়েছে। শিল্পবোধ এখনো কিছু কিছু মিউজিয়ামে সেই সব জিনিস রাখা আছে। এরা হচ্ছে এই জিনিস, এরা হচ্ছে তাদের চেলা। মানুষ যদি না বোঝে, মানুষের চামড়া তুলে নিয়ে ওরা টেবিল ল্যাম্প বানাবে, তখন খুব দেরি হয়ে যাবে, আর ফেরার পথ থাকবে না। এরা ফেরার পথ রাখে না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে এত ভয়ঙ্কর কথা বলার আগে আমি আরেকটা কথা তার সঙ্গে জুড়ে দিতে চাইবো। সেটা হচ্ছে মানুষ মার খেলেও, পড়ে গেলেও, মানুষ ওই যে একটু আগে বললে পিঠ দেখায় না। আদিবাসী নয়, সাধারণ মানুষ মার খায়, পড়ে যায়, ধুলোয় গড়াগড়ি দেয়, কিন্তু পিঠ দেখায় না। শেষ জয় তাদের। হিটলার টেকেনি, মনু টেকেনি, এবং মনুবাদীরাও টিকবে না। এবং তাদের এই কৌশল সাধারণ মানুষ ভাঙবে। সেইটা করতে গেলে মানুষকে ইতিহাস সচেতন হতে হবে, বুঝতে হবে এরা কারা।